কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টি-20 বিশ্বকাপ আমাদের দরজায় কড়া নাড়ছে। টি-20 বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যেই প্রত্যেকটা দল তাদের 15 সদস্যের যে স্কোয়াডটি ঘোষণা করে ফেলেছে। বাংলাদেশ তাদের স্কোয়াডটি 2 দিন আগে ঘোষণা করেছে। তো এই স্কোয়াডটা নিয়ে অনেক বিতর্ক আছে। সবথেকে বড় বিতর্কের নাম হচ্ছে সাইফুদ্দিন। তো সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপে কাকে দলে নেওয়া হয়েছে এবং কী কারণে দলে নেওয়া হয়েছে এটা জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। তো 15 সদস্যের যে দলটি সিলেক্টররা দিয়েছে সেটা হলো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হোসেন তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শেখ মাহেদি, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব। দুইজন প্লেয়ার নেওয়া হয়েছে, সেখানে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব, এই দুজনের নাম আছে। এখন যদি আমরা এই স্কোয়াডটি একটু বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে সবার আগে চোখ পড়বে এই স্কোয়াডের যে নামটা সাইফুদ্দিন। বিশ্বকাপের আগে সাইফুদ্দিনকে নিয়ে আসলে অনেক কথা হয়েছে। প্রত্যেকটি গণমাধ্যম, ক্রীড়া সাংবাদিক সবার যে বেস্ট 11 বা বেস্ট 15 জনের যে সদস্যটা দেওয়া হয়েছে সেখানে সাইফুদ্দিন নিঃসন্দেহে ছিল। এমনকি সাইফুদ্দিন বিশ্বকাপের পরিকল্পনা ছিল, যার কারণে তাকে জিম্বাবুর বিপক্ষে যে 5 ম্যাচের যে সিরিজটা আয়োজন করা হয়েছে টি-20, সেখানে সাইফুদ্দিন ছিল এবং তার পারফরমেন্স খুব ভালোই ছিল। শেষ ম্যাচ যদি বাদ দিই, শেষ ম্যাচে তিনি অনেক খরুচি ছিলেন, বাকি যে 4 ম্যাচে ভালো বোলিং করছেন। তো যখন এই দলটা ঘোষণা করা হয়, তখন যত সাংবাদিক ছিল তারা সবাই একটা কোশ্চেনই করছে যে কেন সাইফুদ্দিন এই স্কোয়াডে নাই। তো সেক্ষেত্রে চিফ সিলেক্টর যে গাজী আশরাফ হোসেন, তিনি যে অ্যান্সারটি দিচ্ছেন, তার আগে আমি বলে রাখি, সিলেক্টর হিসেবে গাজী আশরাফ হোসেন নান্নুর থেকে অনেক ভালো। কারণ নান্নু কোনো স্কোয়াড ঘোষণা করলে সেখানে আসলে তিনি বলতে পারতেন না কার পরিবর্তে কাকে নিছেন বা কেন নিছেন। তো সেই কারণগুলো যে গাজী আশরাফ হোসেন আছে উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করছে। কিন্তু এই যে ব্যাখ্যাটা উনি আসলে দিছে সাইফুদ্দিনের ক্ষেত্রে, সেটা কেউই মানতে পারতেছে না। তো এই ক্ষেত্রে সবাই মনে করতেছে যে এই যে বিশ্বকাপ স্কোয়াডের সব থেকে বড় ভুল হচ্ছে সাইফুদ্দিনকে ইনক্লুশন না করা। তো সেটা যদি আমরা একটু ব্যাখ্যা সহকারে বলি যে কেন, সেটা হচ্ছে যে সাইফুদ্দিনকে যেই কজে বাদ দেওয়া হয়েছে এটা একটা অন্যায় টাইপের হয়েছে। কারণ ওকে বলা হয়েছে যে ও দলের প্রতি নিবেদন কম, আর তার যে পারফরমেন্স ম্যাচ সিনারিওতে ইয়র্কার দিতে পারে না বা আদার্স কিছু, যদি সেই ক্ষেত্রে সেটা যদি আসলে বলে, তো সবার আগে বাদ পড়ার কথা তো ক্যাপ্টেন শান্ত আর হচ্ছে লিটন কুমার দাসের। কারণ তাদের যে ফর্মের অবস্থা খুবই বাজে। এমনকি জিম্বাবুয়ে যে সিরিজটা আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আসলে গড়পত্র সবাই খারাপ পারফরমেন্স করছে, কারো পারফরমেন্স ওরকম ভালো ছিল না যে যাকে সরাসরি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেওয়া যায়। তো সেক্ষেত্রে যদি লিটন কুমার দাসকে এইভাবে স্কোয়াডে নেওয়া হয়, যার কারণে ক্যাপ্টেন বলতেছে, তারপর হচ্ছে যারা সিলেক্টর আছে, কোচ, সবাই বলতেছে ওর উপর আস্থা আছে, ওকে যার কারণে নেওয়া হইতেছে অফ ফর্মে থাকা অবস্থায়। কিন্তু সাইফুদ্দিন এত বড় একটা ইনজুরি থেকে ফিরেও তার ফর্ম কিন্তু ভালো ছিল, সে আস্তে আস্তে রিদমে ফিরতেছিল। এখন সবারই একটা অফ ডে যায়, একটা বাজে ডে যায়, এমন কোনো বলার, এমন কোনো ব্যাটসম্যান নাই যাদের বাজে ডে যায় না। তো সেক্ষেত্রে একটা ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে যদি কাউকে বাদ দেওয়া হয়, আমি মনে করি এটা তার সাথে ইনজাস্টিস হয়েছে। কারণ বিশ্বকাপের দলে জায়গা পাওয়া একটা সবাই স্বপ্ন থাকে। তো সাইফুদ্দিন এতদিন কষ্ট করছে এই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য, তো শেষমেশ সে জায়গা পায় নাই। এখন আসি তার পরিবর্তে কে জায়গা পেল। তো সাইফুদ্দিনের পরিবর্তে দলে ইনক্লুশন করা হয়েছে তানজিম সাকিবকে। এখন তানজিম সাকিবের যে পারফরমেন্স, সেটাও যে খুব আহামরি বা সাইফুদ্দিনকে ছাপায়া যায় এরকম কিছু না। কিন্তু যারা সিলেক্টর আছে তারা বলতেছে যে তানজিম সাকিবের ফিটনেস ভালো। এটা অবশ্যই ভালো, তানজিম সাকিবের ফিটনেস সাইফুদ্দিনের থেকে ভালো, কিন্তু ফিটনেসের থেকে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। অনেক প্লেয়ার আছে যারা ফিটনেস 100% না, কিন্তু তাদের যে পারফরমেন্স কথা বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই অবশ্যই সাইফুদ্দিন দলে জায়গা পাওয়ার মতো একজন প্লেয়ার। সে একজন হ্যান্ডফুল একজন প্লেয়ার, সে ব্যাটিংয়ের মাধ্যমেও দলে কন্ট্রিবিউট করতে পারে এবং বোলিংয়ের মাধ্যমে তো অবশ্যই। তো এটা ছিল আমার মনে হয় সব থেকে বড় ভুল, সাইফুদ্দিনকে ইনক্লুশন না করা। তো এবার যদি আসি আমি তাসকিন আহমেদ যে এখানে ভাইস ক্যাপ্টেন হয়েছে, এটা আসলে একটা সারপ্রাইজের মতো। কারণ তাসকিন আহমেদ এই জিম্বাবু সিরিজে ইঞ্জুরিতে পড়ছে সে। তো সেক্ষেত্রে তার খেলাটা অনিশ্চয়তা ছিল, এখন অনিশ্চয়তা, কারণ তাকে যে প্রথম থেকে বিশ্বকাপের যে ম্যাচগুলো আছে প্রথম থেকে যে পাবে এটা আসলে অনিশ্চিত। কিন্তু তারপরেও তাসকিনের উপরে ভরসা রাখছে, তাদের দলের প্রতি ডেডিকেট থাকে, আর তাসকিনের ফর্ম আসলে খুবই ভালো। তো তার উপরে ভরসা রাখা উচিত। তো সেক্ষেত্রে আমি মনে করি সাইফুদ্দিনের উপরে ওই বিলিপটা সিলেক্ট করে রাখা উচিত ছিল। এই চাপটা বাদ দিই, আমি আরেকটা জিনিস খুবই আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে যে তানভীর ইসলাম হচ্ছে একজন বাঁহাতি স্পিনার। ঠিক আছে, আসলে আমি মনে করি যে তানভীরের যে ইনক্লুশনটা এটা আসলে আমার কাছে মনে হয় না খুবই ইফেক্টিভ হয়েছে এরকম কিছু একটা। কারণ অলরেডি সাকিব আল হাসানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বাঁহাতি স্পিনার আমাদের দলে আছে। তো একসাথে দুই স্পিনার খেলাবে এরকমের মনে হয় না কোনো ম্যাচে হইতে পারে। সেক্ষেত্রে তো ডানহাতি স্পিনার শেখ মাহেদি অটো চয়েস আছেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় এইখানে যদি মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হইতো, আসলে
দুইটা প্লেয়ারের সাথে সবথেকে বেশি ইনজাস্টিস হয়েছে এবারের বিশ্বকাপ স্কোয়াডটার যে ঘোষণা হয়েছে সেখানে। এক হচ্ছে মেহেদী মিরাজকে প্রপারলি সুযোগ না দেওয়া। ওর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস, আমি মনে করি ও একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, যে ব্যাটিংয়েও এবং বোলিংয়েও ম্যাচে ব্যবধান করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি মেহেদী হাসান মিরাজ যদি এই দলটায় থাকতো, তো সেক্ষেত্রে একটা ব্যাটিং অপশনও বাড়তো, এবং বোলিং তো মেহেদী মিরাজ সবসময় ভালো বল করে। এবং গত বিপিএলে যে চ্যাম্পিয়ন দলের সদস্য মেহেদী হাসান মিরাজ। তো একটা চ্যাম্পিয়ন দলের সদস্য প্লাস সে একজন ভালো অলরাউন্ডার। আমি মনে করি তাকে যদি প্রপার সুযোগ দেওয়া হইতো, সে টি-20তে একটা অ্যাসেট হইতো। আর এছাড়া যারা স্কোয়াডে আছে তাদেরকে নিয়ে আসলে বলার মতো কিছু নাই। এখানে অফ ফর্মের খুব দুজন প্লেয়ার আছে যারা আসলে শান্ত আর লিটন কুমার দাস। আসলে এদের মতো প্লেয়ার যদি ওপেনিং স্লটে থাকে, আসলে বাংলাদেশের যে কি ভালো করার সম্ভাবনা, এটা আসলে খুবই সন্নিহান। আশা করি এই দুজন যদি আসলে ফর্মে ফিরে, বিশ্বকাপে যাওয়ার পর যদি এই দুইজন ফর্মে ফিরে, সেটা হবে বাংলাদেশের জন্য সবথেকে প্লাস পয়েন্ট। আর স্কোয়াডটা যদি একটু আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে 8জন ব্যাটসম্যান, 4জন স্পিনার এবং 4জন পেসার নিয়ে গড়া হয়েছে। তো 4জন স্পিনারের ভিতরে একজন সাকিব আল হাসান যে অলরাউন্ডার, ব্যাটিং আর বোলিংয়ে দুইখানে তাকে রাখা হয়েছে। টি-20 স্কোয়াডের কোন দিকটা আসলে শক্তিশালী? আমি বলবো বোলিং লাইনটা সবথেকে শক্তিশালী। এই ক্ষেত্রে ভ্যারাইটিস আছে, লেগ স্পিনার আছে, লেফট আর্ম স্পিনার আছে এবং রাইট আর্ম স্পিনার আছে। সাথে আমাদের যে পেস বোলিং ইউনিট আছে, যারা সবাই এখন ফর্মে আছে। তো আমি মনে করি ব্যাটিং লাইন আপটার থেকে বোলিং লাইন আপটা কয়েক গুণ শক্তিশালী। আর আমাদের যদি দুর্বলতার কথা বলি, আমি অবশ্যই বলবো ব্যাটিং দুর্বলতা। মানে বিগত যতগুলো সিরিজ বাংলাদেশ খেলছে, সব থেকে বেশি ভোগাইছে বাংলাদেশের টপ অর্ডার বা মিডল অর্ডার, যেখানেই বলি ব্যাটিং ক্লপস করছে। এবার বিশ্বকাপে যদি বাংলাদেশকে ভালো করতে হয় এবং সেকেন্ড রাউন্ডে যেতে হয়, তাহলে অবশ্যই ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। তা না হলে এবারও সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ পৌঁছাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকমের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যদি দয়া করে আপনারা সবাই ওইখানে যে সাবস্ক্রাইব করতেন, আমাদের এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হইতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।